মনিকা সকাল থেকে বমি করছিল। আজ তার শরীরটা খুবই খারাপ। বারবার এরকম হচ্ছে দেখে তার শাশুড়ি শীতলা দেবী ছেলে বিক্রমকে বলেন, কি ব্যাপার বলতো? বৌমার শরীরটা তো খুবই খারাপ, একটা ডাক্তার ডাকলে কেমন হয়? না হয় এক কাজ কর, তুই ওকে হাসপাতালে নিয়ে যা, একবার দেখিয়ে আন, বুঝলি? মায়ের কথা শুনে বিক্রম মনিকাকে নিয়ে হাসপাতালে যায়। চিকিৎসার পর ডাক্তার ম্যাডাম বলেন, চিন্তার কোনো কারণ নেই, এরকম অবস্থায় শরীর একটু একটু খারাপ হয়। আসলে আপনি বাবা হতে চলেছেন, ওনার এটা দ্বিতীয় মাস। ডাক্তারের কথা শুনে সবাই খুবই খুশি হয়ে যায়। বিক্রম আসার পথে মিষ্টি কিনে বাড়ি ফেরে। শীতলা দেবীও সংবাদ পেয়ে হাসি মুখে বলেন, বৌমা, আজ থেকে তুমি কোনো বাড়ির কাজ করবে না। বাড়ির দেখাশোনার কাজকর্ম সব আমি করব। তুমি শুধু রেস্ট করবে আর ভালো মন্দ খাওয়া দাওয়া করবে, বুঝলে? কিন্তু মা, এমনিতেই তো আপনার পায়ে ব্যথা, আপনি উঠতে বসতে ঠিক মতো পারেন না, কিভাবে এত কাজ করবেন? এত সবকিছু তোমাকে চিন্তা করতে হবে না, আমি সবকিছু ঠিকঠাক পারবো। এখন এই দুধটা খেয়ে নাও তো দেখি। আর শোনো, সময় মতো খাওয়া দাওয়া করবে, শরীরের প্রতি একদম অযত্ন নেবে না। শাশুড়ির কথা শুনে মনিকা দুধ খেয়ে নেয় এবং রেস্ট করতে তার ঘরে চলে যায়। মনিকার বাবা মা 2 বছর আগে বিক্রমের সাথে মনিকার বিয়ে দেন। বিক্রমের অবস্থা খুব বেশি ভালো না হলেও মোটামুটি চলে যাওয়ার মতো ছিল। বিয়ের পর থেকে মনিকা বেশ সুখে শান্তিতে সংসার করছিল। এইবারে এই সংবাদে তাদের বাড়ির খুশি দ্বিগুণ হয়ে যায়। কয়েকদিন পর শীতলা দেবী সমস্ত কাজ করছিলেন, কিন্তু তারও বয়স হয়েছিল, তাই এত জল ঘাঁটার ফলে তার শরীর অসুস্থ হয়ে যায়। তখন মনিকার মা বিথিকা দেবী তাকে ফোন করে বলেন, মনিকা, তোর শাশুড়ির এত শরীর খারাপ, তোর শরীর এত অসুস্থ, আমায় আগে বললি না কেন? শুধু শুধু বয়স্ক মানুষটাকে দিয়ে এত খাটাচ্ছিস। বিক্রমকে বলে একটা কাজের লোক তো রাখতে পারতিস। কিভাবে রাখবো মা, এমনিতেই বাড়িতে এত খরচ, তারপরে এখন আমার ওষুধ খাওয়া দাওয়া খরচ আরো বেড়ে গেছে। এখন কাজের লোক রাখার মতো তো অবস্থা আমাদের নেই। তাহলে এক কাজ কর, আমি তো ছোট বোন রুমাকে কয়েকদিনের জন্য ওখানে পাঠিয়ে দিচ্ছি। এই কটা মাস তোদের সংসারে ও একটু সাহায্য করে দেবে। কিন্তু মা, এতে তো ওর পড়াশোনার ক্ষতি হবে, ও কি আসতে চাইবে? হোলির আগের দিন ওর পরীক্ষা শেষ হয়ে যাবে, আমি হোলির দিনই ওকে পাঠিয়ে দেব, কেমন? এরপর হোলির দিনে মনিকার বোন রুমা একটি বড় ব্যাগ নিয়ে তাদের বাড়িতে এসে উপস্থিত হয়। রুমাকে দেখে মনিকা খুবই খুশি হয় এবং বলে, রুমা, তুই এসে গেছিস? কাপড় চোপড় ছেড়ে রেডি হ, তো জামাইবাবু কখন থেকে অপেক্ষা করছে। সবাই মিলে খাওয়া দাওয়া করে নে, তারপর বাইরে হোলি খেলা হবে। মনিকার কথা শুনে রুমা মনে মনে ভাবে, আমি তো এতদিন ধরে এই দিনটারই অপেক্ষা করে আসছিলাম। কবে থেকে মিস্টার বিক্রমকে হাতের কাছে পাওয়ার চেষ্টা করছি, এইবারে বেটাকে আর ছাড়ছি না। কি হলো রুমা, কি চিন্তা করছিস? আরে না না, কিচ্ছু না, তুমি গিয়ে খাবার দাবার রেডি করো, আমি এক্ষুনি আসছি। এই বলে রুমা একটি ছোট ড্রেস পরে তৈরি হয়ে যায়। আসলে রুমা সবসময় এমনই করত। অন্যের বয়ফ্রেন্ড বা বরকে সে নিজের জালে ফাঁসিয়ে তাদের সংসার ভাঙতো। সে নিজের কয়েকটা বান্ধবীর সঙ্গেও এরকম করেছিল। শেষ পর্যন্ত সে তার দিদিকেও ছাড়েনি। মনিকার বিয়ের দিনে বিক্রমকে দেখে সেখানে বিক্রমকে তার খুবই ভালো লাগে। সে মনে মনে বিক্রমকে পছন্দ করে ফেলে এবং বলে, আরে বাহ, আমার দিদির বরটা তো খুব হ্যান্ডসাম, একে তো আমার সঙ্গে বেশি ভালো মানাবে। আজকে দিনটা যাক, তারপর দেখছি। রুমা রেডি হয়ে নিচে নেমে আসে। তাকে দেখে বিক্রম বলে, আরে রুমা, আমি এখানে কখন থেকে বসে আছি। হ্যাঁ, আমিও তো এতদিন ধরে অপেক্ষাই করছিলাম, কবে এখানে আসবো আর কবে আপনাকে রং মাখাবো। আজ কিন্তু আপনাকে আমি ছাড়ছি না। রুমার কথা শুনে বিক্রম হেসে ফেলে। খাওয়া দাওয়ার পর তারা হোলি খেলতে যায়। আশেপাশে সবাই হোলি খেলতে আসে। সুযোগ পেয়ে রুমা বিক্রমকে আড়ালে নিয়ে যায় এবং তাকে বলে, জামাইবাবু, আজ আমি কিন্তু আপনার জন্য এই ড্রেসটা পরেছি, আমায় কেমন লাগছে আপনি কই বললেন না তো? তোমাকে তো খুব সুন্দর দেখাচ্ছে রুমা। চলো আমরা ওদিকে যাই, ওদিকেই তো সবাই হোলি খেলছে, আমরাও খেলি, চলো। কেন বারবার ওদিকে যেতে চাইছেন? চলুন না, আমরা নিজের একটু সময় কাটাই। আমি এতদিন ধরে আপনার জন্য এত অপেক্ষা করেছি, আপনি আমাকে মিস করেননি? অনেকক্ষণ হয়ে যায়। বিক্রম আর রুমাকে দেখতে না পেয়ে মনিকা তাদের দুজনকে খুঁজতে খুঁজতে সেখানে আসে। তাদেরকে এভাবে আড়ালে দাঁড়িয়ে গল্প করতে দেখে মনিকা অবাক হয়ে যায়। রুমা মনিকাকে সামনে দেখে বিক্রমের উপর দোষ চাপিয়ে কাঁদতে কাঁদতে বলে, দিদি, দেখো না, জামাইবাবু জোর করে আমাকে এখানে এনেছে। উনি আমার সঙ্গে খুব খারাপ করেছেন দিদি, আমি সমাজে মুখ দেখানোর উপযুক্ত নয়। রুমার কথা শুনে বিক্রম অবাক হয়ে যায়। সে প্রতিবাদ করতে গেলে মনিকা সেখান থেকে চলে যায়। ধীরে ধীরে এই কথাটি চারিদিকে ছড়িয়ে যায় এবং শীতলা দেবী বলেন, বিক্রম, রুমা,
তোমরা দুজনে যা করেছো তা খুবই কিন্তু জঘন্য অপরাধ। বিক্রম, এর দায়ভার কিন্তু তোমাকেই নিতে হবে। তুমি আজকেই রুমার সঙ্গে বিয়ে করবে। আমি আর কোনো কথা শুনতে চাই না। বিক্রম অনেক প্রতিবাদ করলেও কেউ তার কথা শোনে না। সেদিন রুমার সঙ্গে বিক্রমের বিয়ে হয়। বিক্রম রুমাকে কখনোই পছন্দ করত না। মনিকা তার কথা শোনেনি এবং তাকে ভুল বুঝেছে। এই ব্যাপারটা বিক্রম মন থেকে মেনে নিতে পারছিল না। তাই সে সেদিনই বাড়ি ছেড়ে পালিয়ে যায়। সে একটি চিঠি মনিকার ঘরে রেখে গিয়েছিল। চিঠি পড়ে মনিকা কাঁদতে কাঁদতে বলে, হে আমি কি করলাম? একবারের জন্য বিক্রমের কথাটা শুনলাম না, জোর করে ওর বিয়েটা দিয়ে দিলাম। এতে তো আমার ঘরই বরবাদ হলো, বিক্রমের জীবনটাও নষ্ট হয়ে গেল। এখন আমি কি করব? কোথায় গেলে ওকে পাবো? এরপর মনিকা বিভিন্ন জায়গায় জায়গায় বিক্রমের খোঁজ করে। তার অফিস বন্ধু বান্ধব সবার কাছেই খোঁজ করে, কিন্তু কোথাওই বিক্রমের খবর পাওয়া যায় না। এভাবেই বেশ কয়েক মাস কেটে যায়। মনিকা বিক্রমের শোকে অসুস্থ হয়ে পড়ে। এদিকে রুমা তার ভুলের জন্য খুবই অনুতপ্ত হয়। সে কিভাবে তার দিদি সংসার নষ্ট করছে তার নিজের চোখে দেখে এবং বুঝতে পারে। এর সাথে সাথে এও বুঝতে পারে যে আগে যে ভুলগুলো সে করেছিল তাতেও কত মানুষকে সে কষ্ট দিয়েছে। সে তার দিদির দেখাশোনা করে এবং যত্ন করতে থাকে। 9 মাস কেটে যাওয়ার পর একদিন হঠাৎ মনিকার খুব পেন ওঠে। উহ, মাগো, খুব কষ্ট হচ্ছে। দিদি, তুই আর কষ্ট পাস না, আমি এক্ষুনি তোকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, আর একটু সহ্য কর। এই বলে রুমা সঙ্গে সঙ্গে একটি অ্যাম্বুলেন্সকে ডাকে এবং মনিকাকে নিয়ে হাসপাতালে যায়। সারা রাত সে হাসপাতালের বাইরে অস্থির হয়ে হাঁটাচলা করতে থাকে এবং মনে মনে ভাবে, এই সব কিছু আমার জন্যই হয়েছে। আমি যদি দিদি আর জামাইবাবুর মাঝে না আসতাম তাহলে ওদের আজ একটা সুখের সংসার হতো। আমি বড় পাপ করে ফেলেছি। হে ঈশ্বর, তুমি কিছু একটা রাস্তা দেখাও। কিছুক্ষণ পর নার্স ফিরে আসে এবং বলে, দেখুন, আপনার দিদির একটা মেয়ে হয়েছে আর আমরা খুবই দুঃখিত। আমরা আপনার দিদিকে বাঁচাতে পারলাম না। নার্সের কথা শুনে রুমা কান্নায় ফেটে পড়ে। মনিকার দাহ সংস্কার হয় এবং রুমা তার মেয়েটিকে নিয়ে নিজের মেয়ে ভেবে মানুষ করতে থাকে। 2 বছর পরের ঘটনা। রুমা তার মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছিল। হঠাৎ রাস্তায় বিক্রমের সাথে তার দেখা হয়। বিক্রম এগিয়ে এসে রুমাকে বলে, কেমন আছো রুমা? আর তোমার দিদি কেমন আছে? দিদি তো কবেই আমাদেরকে ছেড়ে চলে গেছে, যেমন ভাবে আপনি আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিলেন। রুমার কথা শুনে বিক্রম অবাক হয়ে যায়। রুমা ধীরে ধীরে তাকে সমস্ত ঘটনা বলে। তার মেয়েকে বিক্রমের কোলে দিয়ে বলে, দিদি তো এই পৃথিবী ছেড়ে চলে গিয়ে মুক্তি পেয়েছে। আমি শুধুমাত্র এই মেয়েটির জন্যই এতদিন বেঁচেছিলাম, না হলে আমিও কবে দিদির সঙ্গে চলে যেতাম। আমি জানি আমি অনেক বড় পাপ করেছি, আর সেই পাপের ক্ষমা হয় না। তাই আমি আপনার কাছে কোনো রকমেরই ক্ষমা চাইবো না। শুধু এটুকুই চাইবো যে আপনি আপনার বাড়িতে ফিরে আসুন আর আপনার দায়িত্ব সামলে নিন আর আমাকে বিদায় দিন। এই বলে রুমা সেখান থেকে চলে যেতে থাকে। তখন বিক্রমের কোলে থাকা মেয়েটি কাঁদতে কাঁদতে বলে, মা, তুমি কোথায় যাচ্ছ? আমায় নিয়ে চলো মা, আমায় এখানে ছেড়ে যেও না। বাচ্চা মেয়েটির কান্না দেখে বিক্রম রুমার দিকে এগিয়ে যায় এবং বলে, কিছু না কিছু ভুল আমরা সবাই করেছি, আর তার শাস্তি আমরা সবাই পাচ্ছি। তোমার উপরে যে দায়িত্ব তোমার দিদি দিয়ে গেছে সেটাকে অবহেলা করো না। এই বলে বিক্রম মেয়েটিকে রুমার কোলে দেয় এবং রুমাকে ও তার মেয়েকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরে আসে। ছেলেকে ফেরত পেয়ে শীতলা দেবীর খুশি শেষ ছিল না। তিনি কাঁদতে কাঁদতে বলেন, এতদিন পর উপরওয়ালা আমার মনের কথা শুনেছেন, আমার মানিক ফিরে এসেছে। বাবা, তুই কেন আমাদেরকে এভাবে ফেলে চলে গিয়েছিলিস? আমরা সবাই ভুল করেছি। আমি সেদিন তোর কথা না শুনে জোর করে তোর মনের ইচ্ছার বিরুদ্ধে কাজ করেছি। তুই আমায় ক্ষমা করে দে বাবা। বিক্রম ও শীতলা দেবীর কাছে ক্ষমা চায়। এভাবেই তাদের সবার মনের দুঃখ কষ্ট মিলেমিশে এক হয়ে যায়। ধীরে ধীরে সবকিছুই আবার স্বাভাবিক হতে শুরু করে এবং তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে। সুভদ্রা দেবী সকাল থেকেই খুবই ব্যস্ত ছিলেন, কারণ আজ তার মেয়ে রঞ্জনাকে দেখতে অন্য শহর থেকে দিলীপ এবং তার পরিবারের আসার কথা। তিনি রান্না করছিলেন। এমন সময় তার স্বামী মহেশবাবু এসে বলেন, কি গো গিন্নি, আর কত দূর? ওরা তো 2 ঘন্টার মধ্যে এসে পড়বে। আর এই দেখো, ব্যাগের মধ্যে কুচো চিংড়ি আর ইলিশ মাছ নিয়ে এসেছি। কুচো চিংড়ি দিয়ে টক রান্না করো আর ইলিশ ভাজা করবে। আমাকে যেহেতু ফরমাইশ করছো, তা আমি একা হাতে কতটা করে উঠতে পারবো বলো তো? এই যে তোমার মেয়েরা সকাল থেকে বেপাত্তা, একটু যে মায়ের সাথে এসে হাতাহাতি করে দেবে তা নয়। সে কি, ও আবার আজকের দিনে সকাল সকাল কোথায় গেল? এখনো তো ঘুমিয়ে আছে। শিগগিরই ওকে গিয়ে ডাকো, তৈরি হতে হবে তো। সে কি আর ঘুমানোর মেয়ে? দেখো গিয়ে কার দোকানে বসে বসে কি খাচ্ছে। দিন রাত খালি খাই খাই ভাব। এত করে বারণ করি, খাওয়ার উপরে একটু কন্ট্রোল কর।
কে কার কথা শোনে? এখন বটুকে দিয়ে ওকে ডেকে পাঠাও। দেখো কি মনে হয় পঞ্চায়েত দোকানে বসে আছে। মহেশবাবুর ছোট ছেলে বটু তার ঘরে বসে অঙ্ক করছিল। এমন সময় মহেশবাবু বটুকে ডাকেন এবং বলেন, বটু, এই বটু, একবার শোন এদিকে। কি হয়েছে বাবা? আমায় এখন ডাকছো কেন? আমার এখন অনেক অঙ্ক বাকি, কাল আবার পরীক্ষা আছে, আমাকে পড়তে হবে। পড়বি বাবা পড়বি, শোন এদিকে, আমার একটা কাজ করে দে তো। একবার ছুটে গিয়ে পঞ্চায়েত দোকানে যা, গিয়ে দেখ তো ওখানে তো দিদি আছে নাকি। আর যদি দেখিস ওখানে থাকে তাহলে শিগগিরই ডেকে নিয়ে চলে আসবি। বলবি বাবা ওকে এক্ষুনি ডাকছে, নাহলে ওর খবর খারাপ আছে। আচ্ছা ঠিক আছে। এই বলে বটু পঞ্চার মিষ্টির কচুরির দোকানে যায়। সেখানে গিয়ে দেখে রঞ্জনা কচুরি দিয়ে আলুর তরকারি আর মিষ্টি খাচ্ছে এবং দোকানদারকে বলছে, আরে ও পঞ্চাদা, আর 4খানা কচুরি আর 2টো মালপোয়া দিয়ে যাও তো, কচুরিগুলো কিন্তু বেশ খাস্তা হয়েছে। এমন সময় বটু রঞ্জনাকে বলে, ওই দিদি, তুই এখানে বসে কচুরি মাল পোকাচ্ছিস? বাড়িতে গিয়ে দেখবি চল। বাবা তুমুল হাঙ্গামা বাঁচিয়েছে, তুই এক্ষুনি না গেলে বলেছে তোর খবর খারাপ আছে। এই জন্য আমার মাথাটা গরম হয়ে যায়। সকাল সকাল আমাকে কেউ শান্তি করে খেতেও দেবে না। চল দেখি যাই। ও পঞ্চায়েতা, তোমার টাকাটা বিকালে দিয়ে যাবো কেমন? এরপর রঞ্জনা বটুকে নিয়ে বাড়ি ফিরে আসে। রঞ্জনাকে দেখে মহেশবাবু বলেন, তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই নাকি? আজ তো তোকে দেখতে ছেলেপক্ষ আসছে, তুই সব জেনে শুনে পঞ্চায়েত দোকানে এখন খেতে গিয়েছিস? তুই কি আমাকে একটুকু শান্তিতে থাকতে দিবি না? আমি কি করব বলো? মা তো সেই সকাল থেকে কি সব হাবিজাবি রান্না করতে ব্যস্ত। আমি খেতে দিতে বললাম, আমাকে তো খেতেই দিল না। আমার বুঝি খিদে পায় না? সেই জন্য আমি দোকানে গিয়ে খাচ্ছিলাম। অত সব সবাই খাই খাই করাটা ঠিক না। মা, 2 দিন পরই তো তুই শ্বশুর বাড়িতে যাবি। ওখানে গিয়ে যদি এরকম খাই খাই করিস তাহলে দেখবি 2 দিনের মধ্যেই বাপের বাড়ি রেখে দিয়ে যাবে। তখন কি করবি বল? তাহলে আমার বিয়ে কেন দিচ্ছ বাবা? তুমি তো জানো আমি খিদে সহ্য করতে পারি না। ওরকম বাড়িতে আমি গিয়ে থাকবো কি করে বলো তো? এভাবেই মহেশবাবু রঞ্জনাকে বোঝাতে থাকেন। কিছুক্ষণ পর ছেলেপক্ষ এসে যায়। সুভদ্রা দেবী নিজের হাতে তৈরি পঞ্চব্যঞ্জন সাজিয়ে তাদেরকে খেতে দেন এবং বলেন, এই যে বাবা দিলীপ, তুমি এই গরম গরম সিঙ্গাড়াটা খেয়ে দেখো, আমাদের রঞ্জনা নিজের হাতে বানিয়েছে। এই তো আন্টি, খাচ্ছি। আসলে আমি সিঙ্গাড়া খুব একটা খাই না, হালকা খাবারই আমার পছন্দ। এমন সময় দিলীপের মা দীপালি দেবী বলেন, ছেলে আমার একেবারে অল্প খায়, আর এই সমস্ত তেলে ভাজা একেবারে পছন্দ করে না। ও সেদ্ধ ভাত, স্যুপ, সবজি এইসবই পছন্দ করে। সে তো খুব ভালো কথা। আমাদের মেয়েও একেবারে খেতে চায় না। ও আবার কিসব ডায়েট ফায়েট করে, তাই এসব তেলে ভাজা চপ সিঙ্গাড়া কিছুই একেবারে পছন্দ করে না। বাবা বাবা, আজকালকার দিনে যত হেলদি খাবার খাওয়া হবে ততই ভালো। দিদি, আপনাদের মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে। আমরা চাইছি আগামী মাসেই বিয়ের দিনটা পাকা করে নিতে। নিশ্চয়ই নিশ্চয়ই, আপনাদের যেদিন ইচ্ছা সেদিনই আপনারা দিন করতে পারেন। এভাবেই রঞ্জনা ও দিলীপের বিয়ের দিন পাকা হয়ে যায় এবং দেখতে দেখতে 1 মাসের মধ্যে তাদের বিয়ে হয়ে যায়। বিয়ের পর রঞ্জনা তার শ্বশুরবাড়িতে যায় এবং প্রথম দিন তার শাশুড়ি দীপালি দেবী তাকে বলে, এই যে বৌমা, আজকে তোমার প্রথম রান্না, স্নান করে পুজো সেরে নাও। তারপর রান্নাঘরে গিয়ে 5 রকমের ভাজা, শুক্তো, মাংস, কালিয়া আর পোলাও রান্না করো, কেমন? দীপালি দেবীর কথা শুনে রঞ্জনা মনে মনে ভাবে, এবার কি হবে? আমি তো এইসব রান্নাবান্না কিছুই পারি না। এক কাজ করি, মাকে ফোন করি আর মায়ের কাছ থেকে সবকিছু ঝটপট জেনে নিই। এরপর রঞ্জনা তার মাকে ফোন করে এবং সমস্ত রেসিপি জেনে নেয়। এরপর সে ধীরে ধীরে সব খাবার রান্না করে। রান্না শেষে সে ভাবে, যাক, সবকিছু রান্না হয়ে গেছে। খাবারগুলো এত কষ্ট করে রান্না করলাম, একবার চেখে দেখি কেমন হয়েছে। এই বলে রঞ্জনা খাবারগুলো চেখে দেখতে শুরু করে এবং বলে, বাহ, খাবারগুলো তো বেশ খেতে সুন্দর হয়েছে। সকাল থেকে রান্না করেছি, খুব খিদে পেয়ে গেছে। এখন তো এখানে কেউ নেই, একটু খেয়ে নিই বরং। এরপর রঞ্জনা বেশ খানিকটা করে খাবার খেয়ে নেয়। এদিকে খেতে খেতে খাবার কমে যায়। এমন সময় তার শাশুড়ি দীপালি দেবী খাবারের টেবিল থেকে চিৎকার করে বলেন, বৌমা, ও বৌমা, কি গো, খাবারটা হলো? তোমার শ্বশুর মশাই দিলীপ কখন থেকে বসে রয়েছে, খাবার দিয়ে যাও। এরপর রঞ্জনা বেঁচে যাওয়া খাবারগুলো নিয়ে আসে এবং তার শ্বশুর, শাশুড়ি, ননদ ও স্বামীকে খেতে দেয়। খাবার দেখে দীপালি দেবী বলেন, দেখতে পাচ্ছ বাড়িতে আমরা 5 জন মানুষ, এ তো 2 জনের খাবার। এই খাবারে কি করে সবার হবে শুনি? আসলে মা, আজ প্রথম দিন তো আমি আন্দাজটা ঠিক বুঝতে পারিনি। আর তাছাড়া আমার খিদে নেই। এই খাবারগুলো আপনারা মোটামুটি 4 জনে যেমন হোক করে একটু খেয়ে নিন। কাল থেকে আমি ঠিকঠাক পরিমাণেই রান্না করব। এমন সময় দিলীপ বলে,
কিন্তু রঞ্জনা, তুমি এইভাবে না খেয়ে থাকবে? তোমার তো শরীর খারাপ করবে। ডায়েট করছো ঠিক আছে, কিন্তু খাবে না। না গো, সত্যি বলছি, আমার একেবারে খিদে নেই, আমি একটু স্যুপ করে খেয়ে নেব। এভাবে মিথ্যে বলে রঞ্জনা সেদিনকার মতো কোনো রকমে কাটিয়ে নেয়। পরের দিন তার ননদ মিনি অনলাইনে একটা পিৎজা অর্ডার করে এবং বলে, আরে বাহ, এই পিৎজাটা তো দারুণ গন্ধ বেরিয়েছে, আমি একটা কোক কিনে নিয়ে আসি, তারপরে মজা করে এটাকে খাবো। এই বলে মিনি কোক আনতে চলে যায়। এদিকে কিছুক্ষণ পর রঞ্জনা মিনির ঘরে ঢোকে এবং বিছানার উপরে পিৎজা দেখতে পায়। ও বলে, এখানে এই পিৎজাটা কে রাখলো? নিশ্চয়ই আমার ননদ একা একা এটাকে খাবে বলে অর্ডার করেছে, এক পিস খেয়ে দেখি কেমন হয়েছে। এই বলে রঞ্জনা এক পিস করে সমস্ত পিৎজাটা খেয়ে ফেলে। শেষ টুকরো মুখে দিচ্ছিল এমন সময় মিনি চলে আসে এবং পিৎজা খেতে দেখে রঞ্জনাকে বলে, এ কি বৌদি, তুমি আমার ঘরে কি করছো? আর আমার পিৎজা সব কে খেয়ে নিল? তুমি নিশ্চয়ই সব খেয়েছো। তোমার কি মাথা খারাপ হয়েছে মিনি? না দেখে শুনে এসব কি সব বলছো? আমি কেন তোমার পিৎজা খেতে যাব? জানালা খোলা আছে, দেখো কোনো কাকপক্ষীতে টেনে নিয়ে গেছে হয়তো। কেন মিথ্যে বলছো বৌদি? কাকপক্ষীতে এত বড় পিৎজা টেনে নিয়ে চলে যাবে? আমি তো নিজে দেখলাম, তুমি মুখ নাড়ছো। আরে এটা তো আমি আমলকি খাচ্ছিলাম, এভাবে আমাকে চোর বলে অপমান করো না তো। এ কথা বলে কোনো রকম ভাবে রঞ্জনা সেখান থেকে চলে আসে, কিন্তু মিনি বুঝতে পেরে যায় যে রঞ্জনা মিথ্যে কথা বলছে। এর জন্য সেদিন থেকে সে রঞ্জনার উপরে নজর রাখতে শুরু করে। রঞ্জনা খাবার টেবিলে বসে খুবই অল্প পরিমাণের খাবার খেত, কিন্তু সবার চোখের আড়ালে সে বেশি বেশি করে খাবার খেত। এমনই একদিন দুপুরবেলা দীপালি দেবী বিরিয়ানি রান্না করেন। এমন সময় রঞ্জনা সেখানে আসে এবং বলে, মা, আপনি কি রান্না করছেন? এত সুন্দর মশলার গন্ধ বেরোচ্ছে যে কি বলবো, আমার তো গন্ধ শুকেই খিদে পেয়ে গেল। আমি একটু বিরিয়ানি রান্না করছি বৌমা, তুমি রান্নাটা একটু দেখো তো, আর 1 মিনিট পর গ্যাসটা বন্ধ করে দেবে। আমি স্নান করতে গেলাম, কেমন? এই বলে দীপালি দেবী স্নান করতে চলে যায়। এদিকে রঞ্জনা হাঁড়ি খুলে একটি বড় প্লেটে বিরিয়ানি বেড়ে নেয় এবং খেতে শুরু করে দেয়। এমন সময় মিনি সেখানে চলে আসে এবং তাকে বলে, আরে পেটুক বৌদি যে, এত বিরিয়ানি নিয়ে গপ গপ করে বেশ খাচ্ছ, হ্যাঁ? এবার কি বাহানা দেবে শুনি? আরে না না, আমি একটু টেস্ট করে দেখছিলাম নুন টুন সব ঠিক আছে কিনা। তুমি এভাবে বলছো কেন মিনি? আবার মিথ্যে কথা বলছো। এই তো দেখলাম মুঠো মুঠো করে নিয়ে খাচ্ছ। কেউ ওরকম করে নুন টেস্ট করে নাকি? আমাকে কি তুমি বাচ্চা ভেবেছো? এমন সময় দীপালি দেবী এবং দিলীপ সেখানে আসে। দিলীপকে দেখে রঞ্জনা কাঁদতে কাঁদতে বলে, দেখলে তো তোমার বোন কিভাবে আমাকে মিথ্যে অপবাদ দিচ্ছে। আমি নাকি পেটুক, আমি নাকি লুকিয়ে লুকিয়ে বিরিয়ানি চুরি করে খাচ্ছি। এভাবে আমাকে আজ পর্যন্ত কেউ অপমান করেনি। তুই এইভাবে বলছিস কেন মিনি? তোর বৌদি এমনিতেই কোনো খাবার খেতে চায় না, ওকে কত জোর করে আমি খাওয়াই, আর তুই কিনা ওকে পেটুক বলছিস? দাদা, তুমি সব সত্যিটা জানো না। আমি কদিন থেকে বৌদিকে লক্ষ্য করছি, বৌদি আমাদের সকলকে মিথ্যে কথা বলছে। দেখলে তো আবার আমার নামে মিথ্যে বলছে। এভাবে চললে আমি আর এই বাড়িতে থাকতে পারবো না। আজকে তুমি আমাকে আমার বাপের বাড়িতে দিয়ে আসো। চুপ কর মিনি, অনেক হয়েছে। তখন দেখছি বলেই যাচ্ছিস তো বলেই যাচ্ছিস। আমি চুপ করে আছি বলে এই নয় যে তুই ওকে যা খুশি তাই বলেই যাবি। চলো রঞ্জনা, তোমাকে আর বিরিয়ানি খেতে হবে না, আজ আমরা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে নেব। এই বলে দিলীপ রাগ করে রঞ্জনাকে সেখান থেকে নিয়ে চলে আসে। এমন সময় দীপালি দেবী মিনিকে বলেন, এটা তুই কি করলি মিনি? এভাবে বৌমাকে অপমান করলি। দেখলি তো দিলীপ কত রেগে গেল। তোর এসব বলার কি দরকার বলতো? আমি সত্যি কথা বলছি মা, বৌদি ওরকম দেখায় যে ও কিছুই খায় না, কিন্তু লুকিয়ে লুকিয়ে সব কিছু খায়। আমি ওকে অনেকবার দেখেছি লুকিয়ে লুকিয়ে খেতে। এই ঘটনার পরে বেশ কিছুদিন কেটে যায়। একদিন সকালবেলা ঘুম থেকে উঠে রঞ্জনা দেখে দীপালি দেবী বিভিন্ন রকমের খাবার তৈরি করেছেন। তখন সে দীপালি দেবীকে বলে, মা, আপনি এত খাবার কেন রান্না করেছেন? কেউ আসবে নাকি? আসলে মা মাঝে মাঝে এরকম অনেক রকমের খাবার তৈরি করে, অনেকদিন হয়ে গেল তো নিরামিষ খাওয়া হচ্ছে, তাই আজ এইসব রান্না হলো। সেদিন খাওয়ার সময় রঞ্জনা অল্প করেই খাবার খায়। খাওয়া হয়ে গেলে সবাই যে যার ঘরে ঘুমোতে চলে যায়। কিছুক্ষণ পর রঞ্জনা তার ঘর থেকে বেরিয়ে আসে এবং একটি বড় থালাতে করে সব রকমের খাবার বেশি বেশি করে নিয়ে খেতে বসে। সে মজা করেই সব খাবার খাচ্ছিল। এমন সময় হঠাৎ দীপালি দেবী, মিনি, দিলীপ এবং বিকাশবাবু সেখানে এসে উপস্থিত হয়। তাদেরকে দেখে রঞ্জনা থতমত খেয়ে যায়। তখন দীপালি দেবী বলেন, বৌমা, তুমি যে বললে তোমার খিদে নেই, তাহলে এটা কি? আসলে মা আমার, থাক বৌদি, আর শাক দিয়ে মাছ ঢাকতে হবে না। আজ আসল বেড়াল ঝুলি থেকে বেরিয়ে এসেছে। সেদিন তো খুব বড় বড় কথা বলছিলে,
আমি নাকি মিথ্যে বলে তোমাকে অপমান করছি? এবার উত্তর দাও, তুমি এটা কি করছো? ছি ছি রঞ্জনা, তুমি এতদিন ধরে আমাকে মিথ্যে বলে এসেছো, আর আমি তোমার জন্য সেদিন মিনিকে কতই উল্টো পাল্টা না বললাম। সবার মুখে এরকম কথা শুনে রঞ্জনা খুবই লজ্জিত হয় এবং সে তার ভুল স্বীকার করে বলে, আমাকে তোমরা সবাই ক্ষমা করে দাও। আসলে আমি খেতে খুব পছন্দ করি, খাবার দেখলে আমি কন্ট্রোল করতে পারি না। বাবা আমাকে অনেক বুঝিয়েছেন, কিন্তু আমি কোনো রকমের খিদে কন্ট্রোল করতে পারিনি। তোমরা এটা জানতে পারলে আমাকে বাপের বাড়ি রেখে আসবে, সেই ভয়ে আমি কাউকে কিছুই বলিনি। আমার ভুল হয়ে গেছে মা, আমাকে ক্ষমা করুন। এরপর এরকম আর কখনো হবে না। এইভাবে রঞ্জনা তার ভুলের জন্য বারবার ক্ষমা চাইতে থাকে। দীপালি দেবী এবং বাকিরা সবকিছু শুনে তাকে ক্ষমা করে দেয় এবং তারপর থেকে তার খাবারের উপর কেউ কখনোই কোনো কথা বলতো না এবং সেও মন ভরে সকলের সামনে খেতে পারতো।